জাঁকিয়ে শীত পড়েছে কলকাতায়, আর এই শীতের দুপুরবেলাতে আপনারা কিউরিও ফাইটে শুনতে চলেছেন এমন এক ঘটনা, যে ঘটনা শুনে একটা এমন মর্মান্তিক ফিলিং হবে আপনার, যা আমি ভাষায় বলে প্রকাশ করতে পারবো না। আজকের ঘটনাটা সত্যিই সাংঘাতিক। ঘটনাটা শেয়ার করেছে সায়নী। আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন, কখন দেখছেন, কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, কোনো তান্ত্রিক হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন শুরু করছি কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সায়নী, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো ভালো আছি। বিষয়টা হচ্ছে, তুমি বালিগঞ্জের একটা ঘটনা শেয়ার করছিলে যখন তুমি স্টুডিওতে এসেছিলে। তো আমাদের মনে হয়েছে যে এই ঘটনাটা মানুষজন যখন জানবে, মানুষজন যখন শুনবে, তখন এমন একটা ফিল পাবে যেটা সত্যি কথা বলতে অনন্য একটা ফিলিংস। কি ঘটেছিল বালিগঞ্জে? বলছি। ঘটনাটা বেসিক্যালি আমি যার কাছ থেকে শুনেছি, সে হচ্ছে আমাদের বাড়িতে কাজ করে। ঠিক আছে? ও আগে যেই বাড়িতে কাজ করতো, মানে আমাদের বাড়িতে জয়েন করার আগে যে বাড়িতে কাজ করতো, ও ধরে নাও এখন 3 বছর হয় আমাদের বাড়িতে কাজ করছে। আর এই ঘটনাটা ওই তোমার করোনার মধ্যেই ঘটেছিল। ঘটনাটা ওর সাথে ঘটেছিল। ঠিক আছে? এবার ও বালিগঞ্জের একটি বাড়িতে কাজ করত, যেখানে বয়স্ক এক মহিলা এবং এক ভদ্রলোক থাকতো। দুজনেই বয়স্ক। ঠিক আছে? বৃদ্ধ বৃদ্ধা। বাড়িতে আর কেউই না, কাজের লোক বলতে গেলে ওই আমার এখানে যে মেয়েটি কাজ করতো ওই করে আর কি, ওই করতো দ্যাট টাইমে। আর একটি মালি ছিল, যে কিনা ওই গার্ডেনের কাজ করতো, ব্যাস গার্ডেনের কাজ করতো, চলে যেত। এই ঘরের যাবতীয় কাজ ওই করতো। তা প্রথম দিন যেদিনকে গেছে, সেদিনকে বয়স্ক যে ভদ্রলোক সেই দরজা খুলেছে। তো নতুন নতুন যখন বাড়িতে একটু তো বুঝতে মানে ঠিক হতে একটু তো মানে সবকিছু জানতে পারতে একটু তো সময় লাগে। তা প্রথম দিন যাই হোক একটু দেখে নিয়েছে, দেখে টেকে নিয়ে দেখছে যে বয়স্ক যে মহিলা, উনি খুব বেশি চলাফেরা করতে পারতেন না, মানে খুব ভারী চেহারা আর কি। ঠিক আছে? আর দুজনেরই বেশ বয়স হয়েছে। তখন উনি বলছে ঠিক আছে, মানে কাজের মেয়েটা বলছে ঠিক আছে মাসিমা, কোনো অসুবিধা নেই, কি করতে হবে আপনি আমাকে বলবেন, আমি করে দেবো। তখন বলছে দেখো, ঘরের কাজ তোমাকে সবই করতে হবে। তো ঠিক আছে, তো ঘরের কাজ বলতে গেলে সবই করতো, রান্না বান্না যা ঘরের কাজ থাকে দৈনন্দিন জীবনের কাজ সবই ওই করতো। শুধু কি রাতেও থাকতো না, দিনের বেলা আসতো, ওই বিকেল অবধি থেকে চলে যেত, এরকমই আর কি কাজটা ছিল। যাই হোক, তা সেদিনকে প্রথম দিন যেদিনকে যা হোক, এবার যে বয়স্ক যে ভদ্রলোক, যে সে বলছে তুমি তাহলে রান্না বান্না করো, আমি একটু বাইরে থেকে আসছি, এই বললো বাইরে গেছে। তা মাসিমার সাথে ও কথা বলতে বলতে রান্নার কাজ দেখে টেকে মাসিমা পাশের ঘরে গেছে। তা ও মনে করলো কি ঘরটা একটু ঝাড় দিয়ে দিই, এখন হাতে সময় আছে, ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে রাখি। প্রথম দিন বাড়িতে গেছে, আশপাশটা একটু দেখেও নিতে হয়, যেখানে কাজ করছে বুঝতেও একটু সময় লাগবে। একদিন দুদিন না গেলে কোন ঘরে কি আছে না আছে, কটা ঘর। ও আস্তে আস্তে উপরে গেছে। এবার যে বয়স্ক ভদ্রমহিলা, ও কিন্তু নিচেই রয়েছে বাড়িতে, ও আর ওই বুড়ি বয়স্ক যে মহিলা। এবার উপরে গেছে, মানে নিচতলা উপরতলা, তার উপরে ছাদ। তা উপরতলাতে যখন গেছে, গিয়ে দেখলো ওর একটা খুব মানে আশ্চর্য রকম ব্যাপার লেগেছে। সেটা হচ্ছে ঘর প্রচন্ড রকম ভাবে ঠান্ডা, মানে পা দিলে মনে হচ্ছে যেন বরফের ওপর দাঁড়িয়ে আছে, অথচ সেটা কিন্তু গরমকাল। নিচতলাটা কিন্তু সেরকম ঠান্ডা, নিচতলাটা যেরকম নর্মাল, যেরকম গরমকালে যেরকম লাগে সেরকমই ওয়েদার, কিন্তু উপরতলা একই বাড়ির মধ্যে দুরকম ওয়েদার। এটা একটা ওর কাছে একটা খুব আশ্চর্য রকম লেগেছে। তারপরে যে ঘরে ঢুকেছে, ঘরের মধ্যে ঢুকে দেখছে সে খাট বলো, আলমারি বলো বা বুকশেলফ বলো, সবই না সাদা চাদর দিয়ে ঢাকা। এইটা না ওর প্রচন্ড খটকা লাগলো, যে সবকিছু সাদা চাদর দিয়ে ঢাকা কেন? মানে ঢাকা তো রঙিন চাদর দিয়েও ঢাকতে পারে, কিন্তু সাদা চাদর কেন?
আর ঘরের মধ্যে মানে কোথাও থেকে মানে ভেন্টিলেটর, ইভেন ভেন্টিলেশন দিয়েও তোমার আলো ঢুকবে না, মানে এমন অবস্থা। মানে ওখান থেকে সূর্যের আলো যে ঢুকবে সেটারও স্কোপ নেই, দরজা জানলা টানলা সব সিল করা, এরকম ব্যাপার। তখন ও না ও ও তাও চেষ্টা করেছে কি গিয়ে একটা জানলা মানে খোলবার, খুলে দেখছে না এ তো পুরো লক করা, মানে ভিতর থেকে কিরকম ভাবে জানি পুরো সিল। যে এরকম কেন এরকম ভাবে রেখে দিয়েছে। যাই হোক, ও খুলতে গিয়ে ওর আবার একটা জায়গায় আঙ্গুলও নাকি কেটে গেছিল। তা হঠাৎ ওর নজর পড়লো একটা ফটো ফ্রেমের উপর। ফটো ফ্রেমে দুটো মেয়ের ছবি, একটা মেয়ে ফ্রক পরা আর একটা মেয়ে এমনি প্যান্ট শার্ট পরা, বব কাট চুল, বাচ্চা বয়সের আর কি ছবি, আর হাতে একটা ক্রিকেটের ব্যাট। তা ওনার ছবিটার দিকে তাকিয়ে রয়েছে। ছবিটার দিকে তাকাতে তাকাতে ওর মনে হচ্ছে ছবিটার দিকে যেন চোখটা সরাতে পারছে না। ও চাইছে চোখটা সরাতে, কিন্তু চোখ সরাতে পারছে না। ইতিমধ্যেই ওই বয়স্ক যে লোক আর কি, উনি এসছেন। উনি এসে বলছে, এই তুমি দোতলাতে কি করছো? এবার ওনার আশাতে না ওর মধ্যে একটা সেন্স চলে এসছে। ও আমাকে বলছিল যে দিদি মনে হচ্ছে যেন আমাকে মানে অ্যাটেনশন যেন আমাকে নিয়ে রেখে দিয়েছে, আমি চোখ সরাতে পারছি না, এরকম একটা ব্যাপার। তখন বয়স্ক ভদ্রলোক বলছে, তুমি এইভাবে কখনো উপরে আসবে না। আমরা কেউ যদি না থাকি, বিশেষ করে আমি না থাকলে তুমি উপরে আসবে না, কারণ এখানে আমার মেয়ে জিনিসপত্র থাকে, যদি কোনোটা এদিক থেকে ওদিক হয়ে যায় তখন কিন্তু ও খুব বকাবকি করবে। আমাকে না জিজ্ঞাসা করে কখনো উপরে আসবে না। তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সমস্যাই। তো এই বলে ও নিচে নেমে গেছে। তা এরই মধ্যে বয়স্ক যে মহিলা সে বলছে, খাবারটা বাড়ো তো, আমার মেয়ে কিন্তু খেতে আসবে। আচ্ছা ভালো কথা। তো খাবার টাবার বেড়ে দিয়েছে। এবার ওর যে মেয়ে, সেই মেয়ে বিয়ে করে হাজবেন্ডের সাথে বাড়িরই একটু দূরে একটা বাড়িতে ভাড়া নিয়ে থাকতো। ওই বাড়িতে থাকতো না, যেই বাড়িতে আমাদের যে কাজের মেয়েটি যে কাজ করতো ওই বাড়িতে থাকতো না। মেয়েটি একটু দূরে একটা বাড়িতে নাকি ভাড়া করে থাকতো, মেয়েটি চাকরি করতো। যাই হোক, তো মেয়ের ঘরেও আবার একটা মেয়ে আছে। তা ঠিক আছে, তো রান্না বান্না খাবার টাবার বেড়ে দিয়েছে, বেড়ে দিয়ে বলছে একটা থালা নিয়ে এসছে, সেই থালাতে খাবার বাড়তে গেছে। তখন ওই যে বয়স্ক মহিলা সে বলছে, না না এটা আমি বাড়বো, তুমি বেড়ে দিলে আমার মেয়ে খাবে না। তখন ওর তো খারাপ লাগলো শুনে যে আমি রান্না করেছি, সবকিছু আমি করেছি, আমি রান্না করে দিলেও খাবে না, মানে যাই হোক। তো আর কথা বাড়ায়নি, ও খাবার নিয়ে চলে গেছে রান্নাঘরে, ও নিজে খেতে বসেছে। ওদিকে টেবিলে বয়স্ক লোক আর বয়স্ক ভদ্র যে মহিলা ওরা বসেছে, উনি দুজন বসেছে। ইতিমধ্যে দেখছে খাবার থালাটা নিয়ে উপরে যাচ্ছে, মানে উপরতলায় আর কি, দোতলায়। তখন ওটা দেখে আমাদের কাজের মেয়েটি জিজ্ঞাসা করেছে যে আরে মাসিমা আপনি উপরে কাকে খাবার দিতে যাচ্ছেন? তো বলছে হ্যাঁ আমার মেয়ে আসবে, ও এসে খাবে। তো ইতিমধ্যে ওই বয়স্ক যে ভদ্রলোক সে বলছে যে এই বুড়ি বয়সে যত সব পাগলামো ধরেছে, এখনো পাগলামো গেল না। তা ও আর কাম দেয়নি, ও খেতে মানে সবে মুখ মানে গ্রাসটার কি ভাত মুখে দেবে, ইতিমধ্যে শোনে কি ধপ করে একটা আওয়াজ, ও মা গো, এরকম করে কি হয়েছে দেখে ওই বুড়ি যে বয়স্ক মহিলা পুরো সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে ভাতের থালা টালা সব পড়ে গেছে। তো সব দৌড়ে গেছে, ও দৌড়ে গিয়ে বলছে আরে মেসোমশাই শিগগিরই ধরেন, শিগগিরই ধরেন। কিন্তু মেসোমশাই যে ওই বয়স্ক লোককে মেসোমশাই ডাকতো আর কি, ও মানে ওর মধ্যে না ডোন্ট কেয়ার, পড়েছে পড়েছে এরকম একটা ব্যাপার। বলছে আরে মেসোমশাই আপনি ধরুন, আমি কি একা ওনাকে পারি? আর বয়স্ক যে মহিলা, ওনার খুব ভারী চেহারা ছিল, হ্যাঁ মানে যথেষ্ট ভারী চেহারা। কোন রকম ওনাকে জাগিয়ে তুলেছে, সে তুলতে পারে না। কোমরে লেগেছে, পায়ে লেগেছে, হাতে লেগেছে, হ্যাঁ হাতের সে আঙ্গুল সোজা করতে পারছে না, মানে এমন ভাবে লেগেছে। আপনি শিগগিরই ডাক্তারকে ডাকুন। হ্যাঁ মানে আঙ্গুল সোজা করতে পারছে না, আঙ্গুল ইতিমধ্যে দেখছে আঙ্গুল ফুলে গেছে। তখন বলছে যে আপনি শিগগিরই ডাক্তার ডাকুন। ঘর ময় ভাত ডাল তরকারি যা যা রান্না, সে উপরতলা থেকে নিচতলার সিঁড়িতে সব খাবার পুরো পড়া। তো কোন রকমে ধরে চাকিয়ে, অত ভারী মহিলাকে ও তার মানে পাজা কোলে করে তুলতে পারে না, তো গিয়ে কোন রকমে ওনাকে খাটে শুয়ে দিয়েছে। শুয়ে দিয়ে দেখছে ঘাড়ের মধ্যে কালশিটে। তখন বলছে মাসিমাই কালশিটেটা কিসের? তখন ও বলছে ও কিছু না কিছু না, মানে দম নিতে পারছে না, মানে হাঁপিয়ে হাঁপিয়ে বলছে কিছু না কিছু না, মানে কিছু না। দেখলো না তো ভালো মতন লেগেছে। বলে আপনি এইভাবে কেন উঠেছেন দোতলায়? আমি তো বললাম যে আমি খাবারটা দিয়ে আসছি, কাকে খাবার দিতে হবে বলুন, আপনি আমাকে বললেন না কেন, কেন উঠতে গেলেন? বলে না না তুমি দিলে ও খাবে না।
এক এক কথাই বললো, তুমি দিলে ও খাবে না। তো বয়স্ক যে ভদ্রলোক তখনও ওখানে দাঁড়িয়ে রয়েছে। এবার তখন না কাজের মেয়েটি বকা দিয়েছে, বলি কি হলো মেসোমশাই, আপনাকে বলছিলাম আপনারা ডাক্তার দেখে নিয়ে আসুন। তো যাই হোক, তো উনি খুব রাগে গজগজ করতে করতে নাকি কাকে ফোন করে বললো যে এই এরকম এরকম হয়েছে, ডাক্তারকে একটু নিয়ে আয়। তো কাকে একটা বেশ ফোনে ওভার দ্য ফোন বলেছে। তারপর কি হলো? আচ্ছা বেশ। তো এবার কিছুক্ষণের মধ্যে দেখা যাচ্ছে যে বয়স্ক যে ভদ্রমহিলা কিরকম না মানে অজ্ঞানের মতন হয়ে যাচ্ছে, মানে চোট পেয়েছে, খুব ভালো মতন চোট পেয়েছে, পা ফুলে গেছে। হ্যাঁ, এবার তখন ও কি করেছে, ফ্রিজ থেকে নিয়ে এসে একটু বরফ টরফ দিয়ে মানে যতটুকু জব করা যায় ওর সাধ্য মতন ও ততটুকু চেষ্টা করেছে। এরই মধ্যে ডাক্তার এসছে, ডাক্তার এসে দেখে বলছে এ কি, ওনার সারা গায়ে এত ক্ষত চিহ্ন কেন, মানে হাতে দেখছে, পায়ে দেখছে, ঘাড়ে দেখছে, সব মনে হচ্ছে আঘাতের চিহ্ন, মানে মনে হচ্ছে যেন কেউ ওকে মেরেছে ওনাকে। হ্যাঁ, তো ডাক্তারটা নাকি কাজের মানে আমাদের যে কাজের মেয়েটি ওর দিকে না তাকিয়ে রয়েছে এরকম করে। তখন ও বলছে দেখুন আমি এই 2-3 দিন হয় কাজে এসেছি, আমি জানি না এখানে আজকে এরকম সিঁড়ি দিয়ে পড়ে গেছে। তখন বয়স্ক ভদ্রলোক বলছে হ্যাঁ, ও থালা নিয়ে, খাবারের থালা নিয়ে উঠতে গেছে, উঠতে গিয়ে পড়ে গেছে। বলে ওনাকে এখন একদম বিছানা থেকে নড়তে দেবেন না, এরপরে যদি এরকম হয় ওনাকে কিন্তু আপনারা কেউ বাঁচাতে পারবেন না, কারণ ওনার সারা শরীরে ক্ষত। হ্যাঁ, এই নিয়ে উনি কতবার পড়েছে। তখন ওই আমাদের কাজের মেয়েটা বলছে যে দেখুন সেটা তো আমি জানি না, আমি তো নতুন এসেছি কাজে। হ্যাঁ, তো স্বাভাবিক ওর পক্ষে বলাটা সম্ভব না। তা ওষুধপত্র লিখে টিখে দিয়ে গেছে, ডাক্তারবাবু চলে গেছে, বলে দিয়ে গেছে নাকি খাট থেকে উঠতে একদম নিষেধ। তো তো একদিন যাই হোক সেদিনকার মতন যা হোক ওষুধপত্র ওনাকে খাইয়ে দিয়ে রাতের মতন চলে গেছে, কারণ ও রাতে থাকতো না, ও সন্ধ্যা অবধি থেকে বিকেল অবধি থেকে চলে যেত, ও ক্যানিং থেকে যাতায়াত করতে, কাজের মেয়েটা ক্যানিং এ থাকে। তা পরদিন সকালবেলা এসছে, এসে দেখছে যে বয়স্ক ভদ্রমহিলার যথেষ্ট গায়ে জ্বর। তখন যে বয়স্ক ভদ্র তাকে বলছে যে মেসোমশাই কোনো কি ওষুধ দিয়েছেন? বলে শোনো তোমার মাসিমার এরকম প্রত্যেক দিনই এরকম এরকম নকরা আছে, মানে কিরকম একটা, তো ওনার কথাবার্তাগুলো নাকি খুব বাঁকা বাঁকা কথাবার্তা ছিল। তো কাজের মেয়েটার খুব একটা পছন্দ হতো না ওর কথাবার্তাগুলো ওনার। ওকে। যাই হোক জল খাবার করে মানে করতে গেছে, বলে আমি জল খাবার করছি, আপনি খেয়ে বাজারটা একটু নিয়ে আসুন, এই এই আনতে হবে। বলে ঠিক আছে তুমি রান্না করো, কি করছো করো, আমি বাজারটা আগে সেরে নিয়ে আসি। এই বলে উনি বেরিয়ে গেছে। এবার ও রান্নাঘরে কাজ করছে কাজ করছে, হঠাৎ মনে হচ্ছে যে ঠিক ঘাড়ের কাছে এসে কেউ না গভীর নিঃশ্বাস ফেলছে। হুম, মানে ওটা স্পষ্ট বুঝতে পারছে, মানে রুটি বেলছে জলখাবারের জন্য, রুটি করবে বলে ও যে রুটি মাখছে রুটি মাখছে, মনে হচ্ছে যেন ও যে বেলছে সেই বেলুনির দিকে মনে হয় কেউ তাকিয়ে আছে, মানে ও কেমন ভাবে কি করছে না করছে এরকম একটা ব্যাপার। ওরা হঠাৎ চোখটা সরিয়েছে, পিছন দিকে তাকিয়েছে, সাট করে মানে চোখের পলক ফেলবার মধ্যেই মনে হচ্ছে কেউ একজন সরে গেল। তো ওনা কি করেছে, হাতের কাজটা রেখে এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে তাকাচ্ছে, দেখছে না কেউ তো নেই। তো ওই মাসিমার ঘরে, বয়স্ক যে মহিলা ওনার ঘরে তাকিয়ে দেখছে না উনি তো খাটে শুয়ে আছে। তাহলে কে গেল, এটা স্পষ্ট কিন্তু দেখতে পেয়েছে। আচ্ছা। তো আবার যথারীতি কাজে মন দিয়েছে। ইতিমধ্যে ওই বয়স্ক ভদ্রলোক উনি এসছেন বাজারের থলে নিয়ে যে এই এই রান্না করো। আচ্ছা বেশ, তা রান্না করেছে। ইতিমধ্যে দেখছে ওই বয়স্ক যে মহিলা উনি আস্তে আস্তে 1 পা 2 পা করে করে উঠেছে। বলে খাবার হয়েছে? তখন ও বলছে যে আরে মাসিমা আপনি উঠলেন কেন, আপনি শুয়ে থাকুন, আমি খাবার আমি আপনাকে দিচ্ছি। বলে না না, আমার মেয়ে আসবে জানো না, আমার মেয়ে আসলে মেয়ে একদণ্ড দাঁড়ায় না, ওকে খাবারটা দিতে হবে, ও রাগারাগি করবে, ঠিক আছে? তখন ও বলছে যে ঠিক আছে আমি 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 বেড়ে দেবো খন, আপনি শোন গিয়ে খাটে। বলে তোমাকে বললাম না তোমার হাতের রান্না ও খাবে না, হাতে বেড়ে দেওয়া খাবে না। তখন এই কথাটা না ওর খুব খারাপ লাগতো। ও আমাকে বলতো যে দিদি আমাকে, আমি রান্না করছি অথচ আমি বেড়ে দেবো, সেই খাবারটা খাবে না, এটা কেমন হলো, রান্নাটা তো আমারই করা। তখন আমি বললাম যে তা তুমি তখন জিজ্ঞাসা করোনি যে কেন, কি ব্যাপার, কেন, কি বিষয় বলছে? বলে না সবসময় এরকমই বলতো যে আমার হাতের রান্না উনি খাবে না, ওনার মেয়ে খাবে না। তা ইতিমধ্যে ওর নাতনি নাতনি মানে মেয়ের ঘরের মেয়ে ছিল, সে দেখি গেটের বাইরে থেকে ডাকছে দিদা দিদা। এবার উনি তো খুব একটা বেশি হাঁটা চলাফেরা করতে পারছে না, এখন সারা শরীরে তখন ব্যথা। তখন ওই কাজের মেয়েটাই ধরে ধরে বাইরে নিয়ে এসছে ওকে। বলে দিদা তোমার কি হয়েছে কি হয়েছে? তখন ও বলছে ও কিছু না, একটু মাথা ঘুরে পড়ে গেছিলাম এই।
একটা জিনিস কাজের মেয়েটা লক্ষ্য করতো, যে ওর নাতনি কখনো ঘরের মধ্যে ঢুকতো না, বাড়ির ভিতর ঢুকতো না, ওই বাড়ির বাইরে দিয়ে, গেটের বাইরে দিয়ে কথাবার্তা বলে চলে যেত, এরকম। তো এই জিনিসটা নিয়ে ও প্রশ্ন করতে গিয়েও করতে পারেনি, মানে ভেবেছে কি না কি মনে করবে, তো ও কিছু জিজ্ঞাসাবাদ সেই মতন করেনি। তো একদিন দুপুরবেলা ওই সেম ওই দিনকেই রান্না করেছে, রান্না করে খাবার টাবার বেড়ে রেখে দিয়েছে। এবার ওই মাসিমাই বলছে, বলে তুমি খাবারটা, এই থালাটা দিলাম, এই থালাটায় খাবারটা বেড়ে একটা সাইডে আমি রেখে দিচ্ছি, তুমি এই খাবারটায় হাত দেবে না, আমার মেয়ে আসবে, মেয়ে এসে খাবে। তো আরে ঠিক আছে, মেয়ে এসে খাবে। কিছুক্ষণের মধ্যেই দেখছে ওই মহিলা থালাটা নিয়ে সে ওই অবস্থাতে, সে উঠতে পারছে না সিঁড়ি দিয়ে, এক পা দু পা করতে করতে উপরে উঠছে। এবার ও জিজ্ঞাসা করছে যে আরে মাসিমা, আপনি তো পড়ে যাবেন, আপনি তো সেই দিন গতকালকে আপনি সিঁড়ি দিয়ে পড়েছেন, আবার আপনি এইভাবে উঠতে যাচ্ছেন, দাঁড়ান দাঁড়ান আমি আপনাকে ধরছি। যেই বলেছি ধরছি, তখন ওই বয়স্ক মহিলা, তুমি একদম আসবে না আমার কাছে, এভাবে বলছে, তুমি ধারে কাছে এসো না, তো তুমি তোমার কাজ করো। এবার তখন ওই যে বয়স্ক লোক সে বলছে কি, এবার তোমার যাওয়ার সময় হয়ে গেছে বুঝলে, যার জন্য তুমি এরকম পাগলামো করছো, এইভাবে বলেছে কটাক্ষ করে আর কি। সেই উনি গেলেন, সেই উপরে উঠে কিছুক্ষণের মধ্যেই উনি তো, আমাদের কাজের যে মেয়েটা, ওনা ওখান থেকে সরেনি, ওখানেই দাঁড়িয়েছিল, কারণ আগের দিন সিঁড়ি দিয়ে এইভাবে পড়ে গেছে, ফের যদি পড়ে যায়। দেখলো যে থালাটা রেখে দিয়ে চলে এসছে। তো জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, থালাটা তুমি উপরে রেখে, আপনি উপরে রেখে দিয়ে চলে আসলেন? বলে না না, আমার মেয়ে আসবে, তো আমার মেয়ে এসে উপরেই খাবে, এই বললো। আচ্ছা বেশ। তো ও গিয়ে ওর কাজে করেছে, মনোযোগ দিয়েছে। তা বিকেল হয়ে গেল, তো যাওয়ার কথা, তো বলছে মাসিমা আপনার মেয়ে এলো না? বলে ও এসছে, ও এসে খেয়ে গেছে। দেখছে কি, যে থালাটা নিয়ে গেছিল সেই থালাটা টেবিলের উপর রাখা। হ্যাঁ, আমি বলছি কি হলো কেসটা, কখন মেয়ে আসলো কখন মেয়ে গেল? হ্যাঁ, এটা একটা অবাক কাণ্ড, কখন মেয়ে আসলো কখন মেয়ে গেল। হুম। তো ও আর থালাটার ধরে টরেনি, ও চলে গেছে সেদিনকার মতন। কিন্তু মাথার মধ্যে ওই প্রশ্নটা ঘুরছে আমাদের কাজের মেয়েটার, যে মেয়েটা আসছে কখন, মেয়েটা যাচ্ছে কখন, দেখতে তো পাচ্ছি না। হ্যাঁ, এইটা বলেছে যে মেয়ে সামনে একটি বাড়িতে ভাড়া থাকে, নাতনিও গেটের বাইরে দিয়ে কথা বলে চলে যায়, তাহলে উনি কাকে খাবারটা উপরে দিতে যায়, এটা কিছুতেই মাথায় ঢুকছে না। তো যথারীতি পরের দিন কাজে মানে বাড়িতে ঢুকছে, ইতিমধ্যে একজন মহিলাই আর কি রাস্তা দিয়ে বলছে, তুমি এই বাড়িতে কাজ করো? বলছে হ্যাঁ। দেখো একটু সাবধানে দেখে শুনে কাজ করো, এরকম বলেছে। সাবধানে, এবার আপনি? না, আমি এই তো উল্টো দিকেই থাকি, এই বলে না ওর কথা বাড়ায়নি, ওই ভদ্রমহিলা চলে গেছেন। এবারে কাজের মেয়েটা চিন্তা করছে হঠাৎ এই কথাটা কেন বললো যে সাবধানে কাজ করো। হ্যাঁ, তা বলছে হয়তো হতে পারে, বাড়িতে বয়স্ক লোক আছে, দেখে শুনে তো রাখতে হবে, একটাই ওই বাড়িতে, গোটা বাড়িতে ওই একটা কাজের লোক। তা বাড়িতে দরজা ডেকে কলিং বেল বাজিয়েছে, দেখছে বয়স্ক মহিলাই গেটটা খুলেছে। তখন বলছে যে মেসোমশাই কোথায়? বলে না, তোমার মেসোমশাই একটু বেরিয়েছে। তো ঠিক আছে, তখন ও কি মনে হয়েছে যে যাই গিয়ে আগে ঘরটা ঝাড়টার দিয়ে নি, হ্যাঁ মেসোমশাই আসলে তো জল খাবার টাবার করে দেবো, ওতে রান্নাটা সারার আগে আগে ঘরটা ঘুচিয়ে নি। তা ও না ঝাঁটা নিয়ে উপরে গেছে। উপরে গিয়ে অ্যাজ ইট ইজ, মানে একই বাড়ির মধ্যে দুই রকম আবহাওয়া, মানে নিচটা যতটা গরম, মানে তখন জুন মাসের গরম, যখন উপরে গেছে উপরটা দেখছে মানে বরফের মতন ঠান্ডা। মানে আমাকে এটা বলতো যে দিদি উপরতলায় যখন ঘরটা ঝাড় দিতে যেতাম কাঁপুনি দিত, মানে এরকম ঠান্ডা ঘর। হুম। তা যাই হোক, তা ওই ঘর খুলে ঝাড় দিচ্ছে, ঝাড় দিতে দিতে হঠাৎ চোখটা পড়েছে আয়নার দিকে। হ্যাঁ, হঠাৎ একটা চোখের পলকের মধ্যে দেখছে যে কেউ না ওকে আয়নার মধ্যে থেকে ওকে কেউ দেখছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে প্রতিবিম্ব তো দেখতে পাচ্ছে যে ওর পিছনে কেউ দাঁড়িয়ে আছে। ওনা পিছন ঘুরেছে, পিছন ঘুরে দেখছে না কই কেউ নেই, তো নেই কেউ। মানে পিছন দিকে কেউ নেই। আচ্ছা। মানে কিন্তু ও ঝাড় দিতে দিতে হঠাৎ ওর চোখটা আয়নার মধ্যে পড়েছিল, আয়নার মধ্যে সাফ দেখতে পেয়েছে একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, কিন্তু আর মানে আবছা দেখতে পেয়েছে, ঠিক আছে, শুধু চোখ দুটো দেখতে পেয়েছে, আর হালকা আবছা একটা বিবরণ বডির, মুখ টুকের সেরকম বিবরণ ও কিছু দেখতে পায়নি। মাঝারি বয়স, মানে কম বয়সী একটা
কোনো মেয়ের এরকম একটা ছায়াও দেখতে পেয়েছিল আয়নার মধ্যেই। ও না চোখ সরিয়ে যে পিছনে তাকিয়েছে, ওটা ওর খুব মানে হটকার বুকের মধ্যে ভিতরটা না ছ্যাদ করে উঠেছে, যে ও তো ঘরে ওই, আর তো কেউ নেই, তো পিছন দিকে যেই তাকিয়েছে দেখে কি কেউ নেই। হট করে ও আয়নার দিকে তাকিয়েছে, তখন দেখছে কেউ না। কি হলো ব্যাপারটা, কাকে দেখলো? ইতিমধ্যে হঠাৎ দেখছে যে একটা ফুলদানি ছিল, ঠিক পাশের ফুলদানিটা না ধপ করে পড়ে গেছে, মনে হচ্ছে যেন ফুলদানির মধ্যে কেউ ধাক্কা মারলো। ওই ফুলদানিটা পড়ে যেতে না ওর ভিতরে একটা চেতনা এসছে, বলছে ওই না, দোতলাতে আমি একা, হ্যাঁ পাশে তো রুমেও কেউ নেই, না তাহলে কাকে দেখলাম? তা ও এমনিতেও খুব একটা পড়াশোনা জানতো না, ওই ওই অ আ ক খ অক্ষরগুলোই যা বুঝতে পারতো। তো একটা দেখছে একটা ডায়েরি, ডায়েরিটা ওর কি মনে হয়েছে খুলবে কি খুলবে না, কারণ আগের দিন বলেছিল মেসোমশাই যে কোনো জিনিস যেন এদিক থেকে ওদিক হলে কিন্তু দিদি খুব বকবে। তো কি হয়েছে, ওর খুব আগ্রহ জাগলো, না ও ডায়েরিটা দেখবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ডায়েরিটা খুলেছে, খুলে দেখছে মানে বইয়ের ডায়েরির মধ্যে অনেক রকমের ছবি আঁকা। মানে দেখছে যে একটা মেয়ে কাঁদছে, হ্যাঁ, আরেকটা পাতা উল্টিয়ে দেখছে, মানে একটা একটা করে ও পাতা উল্টাচ্ছে, অনেক কিছু লেখা রয়েছে। এবার লেখা যেহেতু ও সেরকম পড়াশোনা জানতো না, এই জন্য লেখা কি লেখা আছে ও খুব একটা বুঝতে পারতো না। ওই অ ক খ ওই অব্দি মানে ই করতো, এছাড়া ও অ্যালফাবেট কিছু অতটা বুঝতে পারতো না। তো আরেকটা জায়গায় দেখছে মানে বড় দুটো ফিগার আর তার সাথে দুটো ছোট বাচ্চার ফিগার, মানে ও তো ওখানে কাজের মেয়েটা মনে করলো ও নিশ্চয়ই ওর বাবা মাকে এঁকেছে। বাবা মা, তখন বলছি এখানে বাচ্চা কি, বাচ্চা তো কেউ এখানে কাউকে দেখতে পাচ্ছি না। তখনও মনে করলো যে না, ও দিদির তো মেয়ে আছে, তাহলে এটা ওর ডায়েরি। হ্যাঁ, তো ওই করে ও আবার যথারীতি ইতিমধ্যে ওর হঠাৎ মনে হয়েছে যে দরজার বাইরে দাঁড়িয়ে ওকে কেউ দেখছে, পুরো দরজার বাইরে, মানে ঘরটার মধ্যে ঢুকে তো ঝাড়টার করছিল, ঠিক পিছন দিকটাতে মনে হচ্ছে ওকে দরজার বাইরে থেকে কেউ ওকে দেখছে। ওনা আবার তাকিয়েছে পিছন দিকটাতে, সাফ দরজাটা কিন্তু ভেজানো ছিল। হ্যাঁ, তখন হঠাৎ দেখছে কি হাফ দরজাটা মেলা থাকে না, দরজা দিয়ে ধরো উঁকি মেরে তাকালে যেরকম আর কি হবে সার্কামস্টান্সেসটা, ঠিক সেরকম। উনা আর ওখানটাতে দাঁড়ায়নি, ও কি করেছে ঝাঁটা নিয়ে কোন রকমের ঝাঁটটার দিয়ে বেরিয়ে চলে এসছে। চলে আসার সময় ঠিক ওই ফটো ফ্রেমটার দিকে ওর চোখটা পড়েছে, যে যার মধ্যে দুটো মেয়ের ছবি, একজন ফ্রক পরা আর একজন মানে বব কাট, মানে দুটোই বাচ্চারই ছবি, প্যান্ট শার্ট পরা, হাতে ব্যাগ। তা ও আর সময় নষ্ট না করে দরজাটা লাগিয়ে দিয়ে নিচে নেমে গেছে, কারণ ইতিমধ্যে যদি আবার মেসোমশাই এসে দেখে এই বয়স্ক ভদ্রলোক যে উপরে গেছেন, তাহলে আবার বকা খেতে পারে। তাড়াতাড়ি ঝাড়টার দিয়েও নিচে চলে এসছে। নিচে চলে এসে এবার জামা কাপড় যা যা ছিল ও ছাদে শুকো দিতে গেছে। শুকো দিতে গিয়ে দেখতে পাচ্ছে, হঠাৎ দেখছে একটা বল ড্রপ খাচ্ছে, মানে একই সাথে এই জিনিসগুলো কিন্তু একদিনই ওর সাথে এই জিনিসগুলো হয়েছে। ওকে। দেখছে বলটা ড্রপ খাচ্ছে, বল ড্রপ খাচ্ছে, তাহলে আশেপাশে থেকে কোনো বাচ্চা ব্যাট বল খেলেছে সেই বল, না সেরকম তো না। এবার ঠিক একটা কোনায় দেখছে, ওই হচ্ছে প্রথম দিন যে ও ছাদে গেছিল, এটা মনে হয় কাজে লেগেছে ওই 4-5 দিনের মাথায় হবে। দেখছে একটা ব্যাট কোনার দিকে পড়ে আছে, মানে জীর্ণ শীর্ণ অবস্থা আর কি। তখন ও বলছে আরে এরকমই না একটা ব্যাট দেখলাম ওই ফটো ফ্রেমের মধ্যে, একটি মেয়ে ব্যাট ধরে আছে। আচ্ছা, তাহলে এই বাড়িরই তাহলে হবে ব্যাটটা, যখন তাহলে অবশ্যই এই বাড়িতেই কেউ ব্যাট বল খেলতে টেলতে এরকম, তাহলে এটা তো বাচ্চা বয়সের না, ওই নাতনির সঙ্গে তো মেয়েটার বাচ্চা মেয়েটার মুখের কোনো মিল নেই, তাহলে ওকে। তা ওনা অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছে ব্যাট বলটার দিকে। হ্যাঁ, তো মানে যাই হোক, তা ওখান থেকে কোন রকম জামা কাপড় তারপর মেলে টেলে দিয়ে নিচে চলে এসছে। নিচে চলে এসে বলছে মাসিমা, আমি জল খাবার করছি, আপনি খেয়ে নেন, বেলা হয়ে গেছে। তো ইতিমধ্যেই ওই বয়স্ক ভদ্রলোক সে বলছে তুমি কেন উপরে গেছিলে? বলে না তো, আমি তো উপরে যাইনি। বলে না, আমি জানি তুমি উপরে গেছো। শোনো, তোমাকে আমি আজকে লাস্ট বার বলছি, আমরা কেউ না থাকলে তুমি উপরতলায় যাবে না, আমি যদি থাকি তাহলেই উপরতলায় যাবে। আচ্ছা বেশ, তখন ও আর কোনো কথা না বাড়িয়ে ও রান্নার কাজে মন দিয়েছে। তো যথারীতি রান্না বান্না সেরে নিয়ে
বিকেল বেলা ও যখন প্রায় 4টা বেজে গেছে, ও বাড়ি যাবে, বাড়ি যাওয়ার আগে ও না মাসিমাকে জিজ্ঞাসা করছে যে মাসিমা আমি ওখানে রুমে ছবি দেখেছি, ছবি দুটো কার? যেই বলেছে মাসিমার চোখ বন্ধ করে এমনি শুয়েছিল, ওনার চোখটা মেলেছে, মনে যেন পাকিয়ে তাকিয়ে আছে ওর দিকে। বলে অত তোমার জানতে হবে না, কাজ করতে এসছো কাজ করো, এইটুকু বলেছে, বলে আর কোনো কথা বাড়ায়নি নাকি ওর সাথে। ও বলে ঠিক আছে, ভালো কথা। ও আর কথা না বাড়িয়ে ওর মতন সেদিনকার মতনও বাড়ি চলে আসে। কিন্তু বাড়ি চলে আসলেও অনেক কিছু জিনিস আছে যেগুলোর মাথার মধ্যে ঘুরপাক খাতো। যেরকম ও যখনই রান্না করতো, ও এটা খুব ভালোভাবে বুঝতে পারতো যে ওর পিছনে কেউ দাঁড়িয়ে থাকে সব সময়। হ্যাঁ, কেউ এসে ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে। ওটা বুঝতে পারতো না যে কেন ওর সাথে এটা কেন হচ্ছে। আর সারাক্ষণও মনে হতো যে দমটা না ওর বন্ধ হয়ে আসছে বাড়ির মধ্যে। মানে যখন বাড়ির ঠিক বাইরে যাচ্ছে তখন অন্যরকম, কিন্তু যেই বাড়ির ভিতর ঢুকতো তখন মনে হচ্ছে কি ওর কেউ গলা চেপে ধরছে, কেউ ওর দম মানে ওর দম বন্ধ হয়ে যাচ্ছে, কেউ মনে হচ্ছে ঘাড়ে কিছু ভারী কিছু রেখে দিচ্ছে। মানে ও খুব অস্বস্তি ফিল করতো ওই বাড়িটার মধ্যে। এইটা নিয়ে ওই বয়স্ক ভদ্রলোকের সাথে বাড়ির সাথে কথাও বলেছে যে এরকম কেন হচ্ছে। ওরা বলতো না না, অত তুমি প্রথম প্রথম এসছো, নতুন 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 জায়গায় ওরকমই হয়। তা যাই হোক, তা এরপরে একদিন কি হয়েছে, দুপুরবেলা ওই মেসোমশাই স্নান করতে গেছে। আর সেদিনকে মাসিমার খুব মানে বাড়াবাড়ি হয়েছিল, মানে জ্বর কমছে না এরকম অবস্থা। তো মাসিমাকে নাকি যাই হোক কিছু খাবার টাবার দিয়ে শুয়ে দিয়েছিল, ঘুম পাড়িয়ে দিয়েছিল। তা মেসোমশাই বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরিয়েছে কি বেরোয়নি, করে একটা চিৎকার। তো ও রান্নাঘর থেকে ছুটে এসেছে, কি হয়েছে দেখে উনি মেসোমশাই নিচে পড়ে আছে। বলে আরে আরে আপনি পড়ে গেলেন কি করে? বলে আমি কি পড়ে গেছি, আমাকে ফেলে দিয়েছে। ফেলে দিয়েছে? কে ফেলে দিয়েছে আপনাকে? বলে ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না। হুম মরেও শয়তানি যায়নি, মরেও শয়তানি যায়নি, এরকম বলছে। এই কথাটা যেই বলেছে মরেও শয়তানি যায়নি, ওনা জিজ্ঞাসা করছে কে মারা গেছে, কার কথা বলছেন মেসোমশাই? ওই তো তোমার মাসিমাকে জিজ্ঞাসা করো, তার গুণধর মেয়ে। গুণধর মেয়ে? কোন মেয়ে? আর কোনো কথা বাড়ায়নি, মেসোমশাইকে কোন রকমে ধরে টরে তুলেছে। এমনিতে মেসোমশাই বয়স হলেও উনি নাকি গায়ে শক্ত সামর্থ্যই ছিলেন, মানে সেরকম কোনো যে শরীরের অসুবিধা বা সেরকম কিছু অ্যাজ কিছু না। আর খুব সারাক্ষণই নাকি রেগে রেগে কথা বলতো ওই বয়স্ক ভদ্রলোক। আচ্ছা, তা যাই হোক, তা উনি চেয়ারে এসে বসেছে, চেয়ারে এসে বসে বলছে উফ আমাকে জ্বালিয়ে খাচ্ছে জ্বালিয়ে খাচ্ছে, এরকম ভাবে বলছে। বলে কে আপনাকে জ্বালিয়ে খাচ্ছে, কার কথা বলছেন? এই ঘরে তো আমরা 3জন ছাড়া আর কেউ নেই। বলে ও তুমি বুঝবে না, ও তুমি বুঝবে না, যাও রান্না কি হয়েছে, খাবার কি হয়েছে দাও তো, আমি খেয়ে আমি তো শোবো, আমার শরীর ভালো লাগছে না। তা যথারীতি খাবার বেড়ে টেড়ে দিয়েছে। ইতিমধ্যে ওই বয়স্ক মহিলা বলছে, বলে এই ওর খাবারটা বাড়তে হবে, ওই খাবারটা বাড়তে হবে, এরকম করতে করতে আসছে। তখন ওই যে বয়স্ক ভদ্রলোক সে বলছে তুমি চুপ করবে, চুপ করবে, মরা মানুষ কখনো খায় না, মরা মানুষ কখনো খেতে আসে না। মরা মানুষ? কে মরা মানুষ? কে? এখন মানে কি বলবে তখন, মানে বলছে আপনারা ঠিক করে বলুন তো কার কথা বলছেন আপনারা, কে মরা মানুষ এখানে? বলে ওই তো তোমার মাসিমাকে জিজ্ঞাসা করো, পাগলামোর তো একটা শেষ থাকে, তোমার মাসিমার পাগলামোর কোনো শেষ নেই। কি ব্যাপার? তো দুজনের মধ্যে কেউই কিন্তু ওপেন করে বলছে না যে কি হয়েছে ব্যাপারটা। অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে যেটাও জানতে পারে, বাড়িতে যে মালি আসে তাকে জিজ্ঞাসা করেছে একদিন, এই দাদা কি ব্যাপার বলো তো, এখানে ওই ঘটনাগুলো সব বলেছে। তখন ওই যে মালি সে না হেসেছে, হেসে ফেলেছে, হেসে বলছে ও তাহলে তুমিও বুঝতে পেরেছো ব্যাপারটা? বলি কি বুঝতে পারবো বলো তো, আমি কিছু বুঝতে পারিনি বলেই তোমাকে জিজ্ঞাসা করছি। তখন ওই মালির কাছে জানতে পারছে যে এই মাসির মানে এই মাসিমার, এই বয়স্ক ভদ্রলোকের ভদ্রমহিলার দুই মেয়ে ছিল। এক মেয়ে যেই মেয়ে যে বড় বিয়ে টিয়ে করে বাড়ির সামনে যে ভাড়া নিয়ে থাকে, আর একটি হচ্ছে ছোট মেয়ে। ছোট মেয়ে মানে যাকে কিনা ফটো ফ্রেমে দেখেছে ব্যাট হাতে, এবং যার ব্যাটও দেখতে পেয়েছে ছাদে একটা কোনায়
একদম জরাজীর্ণ অবস্থাতে, মানে তাচ্ছিল্য অবস্থাতে পড়ে রয়েছে। ব্যাপারটা কি হয়েছে, এই যে ছোট মেয়ের যার কথা আর কি, ভদ্রলোক বলে চেয়েছিল যে প্রথমে তো মেয়ে হয়েছে, এরপর একটা ছেলে হবে, কিন্তু ছেলে যথারীতি হয়নি, হয়েছে মেয়ে। এবং সেই রাগটা নাকি টোটালি গিয়ে পড়তো ওই ছোট মেয়েটার ঘাড়ে। কিরকম, বাড়িতে বড় মেয়ে যেটা বলবে সেটাই হবে। ছোট মেয়ের না জন্মদিন, না ওকে কিছু ভালো মন্দ খেতে দেওয়া, মানে ধরো সাত করে যদি কিছু বলে যে মা আজকে আমি এই খাবারটা খাবো, না 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 না, ওটা হবে না, ওইসব হবে না, ওই তো বড় মেয়ে তো বলেছেই, ও যেটা বলেছে ওটাই রান্না হবে, এরকম ব্যাপার। মানে বড় মেয়ে যেটা বলবে ওটাই লাস্ট কথা। এমনও একদিন হয়েছে, খেতে বসেছে, ও মেয়েটার মানে ছোট মেয়ের মুখে নাকি ভাতের থালা ছুঁড়ে ফেলে দিয়েছিল ওর বাবা। কেন না, ও বলেছিল সাত করে যে এই খাবারটা করোনি, আমি খেতে চেয়েছিলাম। হ্যাঁ, তো একটু রাগারাগি করেছিল। কেন রাগারাগি করলো, ওই বলে ভাতের থালাটা মেয়েটার মুখের মধ্যে ছুঁড়ে মেরে দিয়েছিল। এমনও হয়েছে, দিন গেছে যে বড় মেয়ে আর বাবা দুজন মিলে ছোট মেয়েটাকে খুব মারধর করতো, কিন্তু ছোট মেয়েটা নাকি পড়াশোনায় ভীষণ ভালো ছিল। এবং আমাকে বলছে, কাজের মেয়েটি যখন আমাদের বাড়িতে কাজ করতে আসে, বলে দিদি তুমি বিশ্বাস করবে না, ঘরের মধ্যে হেন কোনো প্রাইজ নেই মাপের, মানে বড় ছোট মাঝারি সব ওই মেয়েটা। মানে খেলাধুলাতেও খুব ভালো ছিল, মানে যেরকম পড়াশোনায় সেরকম খেলাধুলায়। কিন্তু কিন্তু মানে যত দিন যাচ্ছিল, যত বড় হচ্ছিল, মেয়েটার উপর নাকি ওর বাবা প্লাস ওর দিদির অত্যাচার বেড়েই যাচ্ছিল। লাস্টে নাকি একদিন এমন পর্যায়ে পৌঁছায়, মানে কষ্টে ওনা ডায়েরিতে লিখে রাখতো ওই যে আঁকা টাকাগুলো কথা আমি বললাম, যেটা কাজের মেয়েটি দেখেছিল, ভেবেছিল ওর যে নাতনি, অ্যাকচুয়ালি নাতনি না, ওই আঁকাটা হচ্ছে এই ছোট মেয়েরই। ছোট মেয়েই ওই নিজের কষ্ট ওই ডায়েরিতে লিখতো লিখতো এঁকে রাখতো ওর কষ্টগুলো। একদিন এমন পর্যায়ে আসে যে রাত্রিবেলা এই ছোট মেয়েটা আত্মহত্যা করে ওই বাড়ির মধ্যেই, ওই ঘরে, যেই ঘরে দেখেছে যে সাদা চাদর দিয়ে সবকিছু ঢাকা। এমনকি এরকমই বাবা, যে যার ছোট মেয়ে যে মারা গেছে, যাই হোক সে তো তার সন্তান, সে মেয়ে হোক আর ছেলেই হোক, আজকালকার দিনে কিন্তু এটা ম্যাটার করে না। হ্যাঁ, কিন্তু এটা কিরকম মানুষ আমি জানি না। আমি যখন শুনেছিলাম আমার প্রচন্ড রাগ হয়েছিল। তো সেই মেয়েটি যে মারা যায়, ওর বাবার নাকি কোনো শোকই ছিল না যে মেয়ে মারা গেছে, মানে গেছে আপদ গেছে, এরকম নাকি একটা ব্যাপার ছিল, রিয়াকশন। মানে মুখে নাকে চোখে মুখে কোনো শোকের ছায়াই ছিল না। তা মেয়েটা যখন আত্মহত্যা করে, ওর মা প্রচন্ড কান্নাকাটি করেছে, প্রচন্ড কান্নাকাটি, প্রায় কদিন হয়ে গেছে মুখে কোনো খাবার তোলেনি। কিন্তু সেটা নিয়েও নাকি ওর বাবা কোনো মেয়ে যে মারা গেছে তার যে কি বলে যে তার আত্মার শান্তির জন্য যে কাজ আমরা যা করি, সেরকম কোনো কাজই নাকি ওর বাবা করেনি। মানে কোনো রকম কোনো ব্যাপারই না, মানে লোকজনও জানতে পেরেছিল, আত্মীয় স্বজন, সে প্রায় মেয়ে মারা গেছে তার 3-4 মাস পর, যে ছোট মেয়ে নেই। মানে প্রচন্ড রকম ভাবেই মানে তাচ্ছিল্য। ঠিক আছে, এবার শেষ কন্যা সন্তান হবে না মেয়ে ছেলে সন্তান হবে, সেটা তো কোনো মানুষের তার খেলা, বিধাতার হাতে। কিন্তু ওর বাবা মানে এতটাই রাগ ছিল যে কেন ছেলে সন্তান হয়নি। এই যে মারা গেছে, মারা যাওয়ার পরে এই যে ভদ্র মহিলা, ওই যে বয়স্ক ভদ্র মহিলা যে সিঁড়ি দিয়ে পড়ে যায়, সেটা আর কেউ না, ওই মেয়েটাই ওকে ধাক্কা মারত, মেয়েটারই এন্টিটি। কারণ মেয়েটার রাগ প্রচুর ছিল, বিশেষ করে ওর মায়ের উপর। ওর বাবা খারাপ হতে পারে, ওর দিদি খারাপ হতে পারে, কিন্তু সে তো মা, মা তো জন্ম দিয়েছে। তা জন্ম দিলে যে জন্মদাত্রী মা, সে কি করে কোনো অন্যায় এইভাবে সহ্য করে? বেঁচে থাকতে যেখানে তুমি আমাকে রেঁধে বেড়ে খাওয়াওনি ভালো মতন, আজকে আমি নেই, তুমি আমাকে কিসের জন্য খাওয়াতে আসছো? ওর জন্য যখন এই খাবার নিয়ে উপরে যেত, উপর থেকে ওর মাকে ধাক্কা মেরে দিয়ে ফেলে দিত। এমনও দিন গেছে যে ওর বাবাকেও ধাক্কা মেরেছে, যখন উপরে উঠেছে ওই ঘরে কাউকে ঢুকতেই দিত না। যার জন্য এই কাজের মেয়েটি যখন যেত, ওই যে বললাম না যে পিছন থেকে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে ওকে দেখতো, ওই মেয়েটাই ওকে দেখতো, যে কেন ওর কোনো জিনিসে ও হাত দেওয়া পছন্দ করতো না। যত দিন গেছে ওর উপর অত্যাচার ততই বেড়েছে, ততই বেড়ে যাচ্ছিল। এবং মেয়েটি তখন কি করবে, মেয়েটি তখন দেয়ালে পিঠ ঠেকে গেছিল। কেন, ও যদি ওর বাবা বা দিদি বা মায়ের এগেনস্টে যায়, সেটা তো তার পরিবার,
ও পরিবারকে কিন্তু যথেষ্ট ভালোবাসতো, কিন্তু ও এটা বুঝতে পারতো না যে ওর বাবার কোথায় ওর উপর কিসের রাগ, ঠিক আছে? আর ওই ক্রিকেট বল টল সবই ওর, কিন্তু ওর জিনিসপত্রগুলো সবই তাচ্ছিল্য ভাবে ফেলে রাখা যাকে বলে। এমনকি মানে কি বলবো, বাড়িতে এই ঘটনাটা হওয়ার পরে ওর যে বড় বোন, সে কিন্তু বাড়িতে ঢুকতো না। দেখো, যার মনে পাপ থাকবে তারই ভয় থাকবে, যার মনে পাপ থাকবে না সে তো ভয় পাবে না। যার জন্য আমাদের যে মেয়েটি কাজ করতো, ও কিন্তু এই বাড়িতে কাজ করে গেছে, 6টা মাস কাজ করেছে। 6টা মাস এগুলো ও অনেক কিছু প্রত্যক্ষদর্শী, ও বুঝতে পেরেছিল যে বাড়ির মধ্যে কিছু না কিছু আছে। এইটা নিয়ে প্রশ্নও করেছিল, যে প্রশ্নগুলো সবই এড়িয়ে গেছিল। এমনকি ওই যে নাতনি, মানে বড় মেয়ের ঘরেও তো মেয়ে আছে, সেও কিন্তু বাড়ির মধ্যে ঢুকতো না। ওই গেটের বাইরে দিয়ে, ও দিদা কেমন আছো, ভালো আছো, ওই অবধি, বাড়ির ভিতরে কেউ ঢুকতো না। মানে তারপর থেকে, ঘটনা হওয়ার পর থেকে বড় মেয়ে তো মানে বাড়িতে পা দেওয়া কি, মানে মুখ ঘুরেও তাকায় না, এরকম ব্যাপার ছিল। কারণ এর মধ্যে বড় মেয়েটিও দোষী, কারণ বড় মেয়েটিও ছোট বোনের উপর প্রচন্ড মানে অত্যাচার করতো। ওর খাতা বইগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিত, যেহেতু পড়াশোনায় খুব ভালো ছিল, ক্লাসে র্যাঙ্ক করতো, টিচাররা খুব ভালোবাসতো। যে গিফট গুলো ওকে দিত, সেই গিফট গুলো ছুঁড়ে ভেঙে, এমনও হয়েছে যে পুড়িয়ে দিয়েছে। বই দিয়েছে, গিফটে বই দিয়েছে, সেই বইগুলোকে পুড়িয়ে দিয়েছে। অনেক রকম নির্যাতন মেয়েটা সহ্য করেছে। লাস্টে বাধ্য হয়েই এই ছোট বোনটি আত্মহত্যা করে। তো বুঝতে পারছি। হ্যাঁ, তারপর আমাদের কাজের মেয়েটি মানে যখন অ্যাকচুয়াল ঘটনা যখন ওই মালির কাছে শোনে, ও আর এক দণ্ডও থাকেনি। বলছে ওই লাস্ট যেদিন জানতে পারলো, ওই লাস্ট, ওই দিনকেই না বলেই ও সেদিনকেই লাস্ট ওই বাড়িতে কাজ করেছে। তারপরে তো আমার বাড়িতেই কাজে আসে, এখনো কাজ করছে। আমাকে মানে যখন বলছে, আমার তো রাগ মানে দুঃখ তো পেয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি ওপেনলি বলছি, আমার সামনে যদি এই বয়স্ক লোকটাকে পেতাম, আমি হয়তো মানে হাতই তুলে দিতাম, সত্যি কথা বলছি। কারণ আমার আজকালকার দুনিয়ায় 21st সেঞ্চুরিতে ছেলে মেয়ে কি কোনো মানে ডিফারেন্স আছে নাকি, আমি তো এটা জানি না। আমি এটা মানতেই পারছি না যে কি করে উনি বাবা হয়ে এরকমও তাহলে বাবা হয়। তো বয়স্ক যে মহিলা, উনি হেল্পলেস ছিল। মানে উনি যদি প্রোটেস্ট করতো, ওই বয়স্ক লোক নাকি ওর মার উপর রেগে যেত, মানে মেয়ের বলতে যেত, ওর মাকেও বলে 2-4 হাত লাগিয়ে দিত। মানে এগুলো দেখেছে, মানে বাড়ির কাজের যে মালি, ও তো অনেক বছর হয়ে ওদের বাড়িতে কাজ করতো। মানে দেখেছে এই জিনিসগুলো, প্রত্যক্ষদর্শী। এমনকি আশেপাশের যারা বাড়ি, তারাও দেখেছে যে রাত্রিবেলা ঠিক ওই দোতলায় ওই রুমটাতে লাইট জ্বলে, নিভজে জ্বলছে, নিভজে জ্বলছে। কেউ মনে হচ্ছে চেয়ারটা টেনে বসছে, কেউ মনে হচ্ছে ছাদে রাত্রিবেলা কেউ ব্যাট বল খেলছে। এইগুলো আশেপাশের লোকেরাও এগুলো অবজার্ভ মানে এক্সপেরিয়েন্স করেছে। কিন্তু আমাদের বাড়িতে কাজের মেয়েটি বলছে না, আর আর পারা যাচ্ছে না। কেন, একটা এরা দোষী, তার মধ্যে এদের সাথে থাকতে গেলে হয়তো আমারও কিছু না কিছু সমস্যা হবে। ওই লাস্ট, ওই তারপর থেকে ওই বাড়িতে ও আর কাজ করতে যায়নি, বালিগঞ্জের ওই বাড়িতে। সো দিস ইজ দ্য এন্ড। এটা তো তোমার প্রথম ঘটনা গেল সায়নী, বাট তোমার আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমি জানতে চাই। এই ঘটনা হচ্ছে আমার বাবার এক বন্ধুর বিয়ে বাড়িতে গিয়ে এক্সপিরিয়েন্সটা করেছিল। বিয়ে বাড়িটা মানে আমার বাবার ছিল না, বিয়ে বাড়িটা ছিল বাবার যে বন্ধু তার দুঃসম্পর্কের এক রিলেটিভের। এবার বাবার ওখানে যাওয়ার কোনো সিনই ছিল না, কিন্তু যেহেতু ওই ভদ্রলোক মানে ওই কাকু আমার বাবাকে এত ইনসিস্ট করেছিল, তার জন্য বাবার কি যেতে বাধ্য হয়েছিল। বিয়ে বাড়িটা ছিল মেদিনীপুর। এবার কি হয়েছে, বাবা তো প্রথমে যাবে না করেই ছিল। এবার ওই কাকু আর কি বাবার খুব ভালো বন্ধু, মানে যেখানে যেত বাবাও ওকে নিয়ে যেত, উনিও আমার বাবাকে মানে সবকিছুতে ইনভাইট করতো। ওকে, ওকে। এবার বাবা বলছে দেখ শীতকাল, তার মধ্যে আমি কাউকে চিনি না, হ্যাঁ ওখানে থাকবো কোথায়, ই কোথাও, আমার কি অত সমস্যা, অত তো চিন্তা করবার কোনো দরকার নেই, আমি যেখানে থাকবো সেখানে তুই থাকবি। এবার বাবার ব্যাপারটা হচ্ছে, বাবা কোনো বাইরে গিয়ে কোনো অনুষ্ঠান বাড়িতে কিছু খাওয়া দাওয়া করে না। বাবা বিয়ে বাড়িতে হোক মানে যেখানেই অনুষ্ঠান হবে, ওই উপহার দেবে, আমার বাবা চলে আসবে, এরকম ব্যাপার। সে শত দূরে হোক, ওই অনুষ্ঠান বাড়িতে বাবা খাবে না।
বাবা একটু বাজবিচার আছে। তো ওই কাকু বলছে, দেখ ওখানে তো নিরামিষের অপশন থাকবেই, তুই ওখান থেকে কিছু খেয়ে নিবি। তখন বাবা বলছে, দেখ খাওয়াটা বড় কথা না, খাওয়া তো আমি বাইরেও খেয়ে নিতে পারি, একটা দিনের ব্যাপার, কিন্তু থাকবো কোথায়, অচেনা অজানা জায়গা, সেখানে তো ওইভাবে তো থাকতে মানে থাকা যায় না, না ওনারাও তো অফেন্ডেড মনে করতে পারে, আমাকে তো চেনে না। তখন বলছে, দেখ আমি যেখানে থাকবো তুই সেখানে থাকবি, একটা তো রাতের ব্যাপার। তো বাবাকে অনেক বলেছে, অনেক বলেছে, তখন করে বাবা অনিচ্ছা সহকারেও বলছে, এতবার করে বলছে, আসলে ওই বন্ধুটি, যে বাবার যে বন্ধু, তার বাড়ির থেকে যাওয়ার কেউ ছিল না, কারণ এক তো ওই শীতকাল, তার মধ্যে মেদিনীপুর, ওখানে আরো ঠান্ডা। তো সবাই বলে দিয়েছে না, কেউই যাবে না, তা কাকুকে তো যেতেই হবে। তো কাকু যাবে, তো বাবাকে নিয়ে শেষমেশ রওনা হয়েছে। তা গেছে, গিয়ে স্টেশনে নেমেছে, ট্রেনটা যথেষ্ট রকম ভাবে লেট ছিল, মানে প্রায় ঢুকেছে স্টেশনে তখন প্রায় রাত্রি 10টা। এদিকে বাইরে বৃষ্টিও হয়েছে। স্টেশনে নেমেছে, নেমে দেখছে উইদিন এ সেকেন্ড মানে স্টেশন ফাঁকা, মানে স্টেশনে লোকজন যে যেদিকে পেরেছে মানে দৌড় মারছে। হ্যাঁ, মানে তার যে যার গন্তব্যস্থলে। এবার বাবা বলছে, কোন দিকে যাবো, অ্যাড্রেসটা বার কর। তো বাবা মানে স্টেশন থেকে বেরিয়েছে, বেরিয়ে দেখছে যানবাহনও সেরকম নেই, মানে অটো টোটো রিক্সা যাই থাক, হ্যাঁ বাসের তো প্রশ্ন ছেড়েই দাও। তো বাবা বলছে, কিরে, তখন যে কাকুর নাম হচ্ছে সন্তু, সন্তু সন্তু ডাকতো। তো সেই সন্তু কাকু বলছে, যা একটা ভুল হয়ে গেছে। কি ভুল? অ্যাড্রেসটা আনতে ভুলে গেছি। বাবা বলছে, দেখেছো, তাহলে এই ঠান্ডার মধ্যে শীতকালে কি আমরা রাস্তায় রাস্তায় ঘুরবো? তখন বলছে, এবার ফোন করছে, ফোনটাও লাগছে না নাকি, ফোন করেছে যাদের বাড়ির বিয়ে আর কি, তাদের বাড়ির লোককে ফোন করেছে, ফোন লাগছে না। তো এই সন্তু কাকু বলছে, তুই চল না আমার সাথে, কোনো অসুবিধা নেই, আমি রাস্তাটা চিনি। আচ্ছা বেশ। তারপর কোথা থেকে একটা টোটো না রিক্সা যাচ্ছিল, সেই রিক্সাওয়ালাকে ধরেছে কাকু। তো রিক্সাওয়ালাকে বলেছে, অমুক 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 জায়গায় নামাতে হবে এই। তো রিক্সাওয়ালাটা না কিছুক্ষণ মানে নাকি কাকুর দিকে খুব অবাক দৃষ্টে তাকিয়েছিল। তা যাই হোক, তা কাকু বলছে, যে কি হলো, তুমি ওইভাবে তাকিয়ে আছো কেন, বলো যাবে কি? তখন রিক্সাটা বলছে, ভাড়া বেশি লাগবে। তবে ঠিক আছে, তাই চলো চলো। তো দুজনে উঠে পড়েছে, বাবা আর কাকু, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। তো একটা জায়গায় এসে নামিয়েছে, নামিয়ে দিয়ে বলছে, এখান থেকে আপনারা ওদিকে হেঁটে যান। তখন বাবা প্রশ্ন করছে, তুমি এখানে কেন নামিয়ে দিলে, ওদিকে যাবে না কেন? বলে, না ওদিকে গাড়ি যাবে না, ওদিকে রাস্তা ভালো না, গাড়ি যাবে না। আচ্ছা বেশ। তারপরে কি হয়েছে, তোমার ভাড়া মিটিয়ে দিয়ে বাবা আর ওই কাকু হাঁটা মেরেছে। যাচ্ছে যাচ্ছে, সে রাস্তা কি কাদা, তার মধ্যে জল জমে আছে, ঠিক আছে, তার মধ্যে ঘুটঘুটে অন্ধকার, মানে অন্ধকার, অন্ধকারের চাইতেও অন্ধকার যদি কিছু হয়, মানে লাইটের তো ওখানে কিছুই নেই, মানে সামনে যদি কেউ দাঁড়িয়ে থাকে কোনো একটা মানুষ, তুমি তাকে চেহারা তুমি ফিগার আউট করতে পারবে না, মানে এতটাই অন্ধকার। হ্যাঁ, গাঢ় অন্ধকার যাকে বলে। আচ্ছা। এবার বাবা কি করেছে, ফোনের টর্চের আলোটা জ্বালিয়েছে, ফোনের মধ্যে যে টর্চের আলো থাকে, জ্বালিয়ে দেখছে রাস্তাটা পুরো কাদা, মানে যে রাস্তার দিকে যাওয়ার কথা বলেছে কাদা, তার মধ্যে একেই তো বৃষ্টি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে, তার মধ্যে এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে কনকনে। বাবা তখন মনে মনে চিন্তা করছে যে কেন আসলো, না আসলেই তো পারতো। হুম যাচ্ছে যাচ্ছে, এবার বাবা জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে সন্তু, তুই ঠিক জায়গায় নিয়ে যাচ্ছিস তো? বলে, আরে আয় না, আমি তো বলছি হ্যাঁ হ্যাঁ। তা আমি বলছি, তুই ফোন কর না। বলে, ফোন তো পাচ্ছি না, এই নিয়ে 3-4বার ট্রাই করলাম, ফোনটা বলছে সুইচ অফ। তো ঠিক আছে, এখন কি করে? এবার এগিয়ে যাচ্ছে এগিয়ে যাচ্ছে, এবার দূর থেকে একজনকে ডাক দিয়েছে, এই সন্তু, এই সন্তু। তো এটা না ওই বাবার যে বন্ধু, সে শুনতে পেয়েছে, দেখে দূর থেকে দেখে বলছে, আরে তুই তুই এখানে, এরকম। তো বাবা বলছে, তুই কার সাথে কথা বলছিস? বলে, ওই দেখ হরি দাঁড়িয়ে আছে। বলে, হরি? কোন হরি? হরি এখানে? হরি এখানে থাকে নাকি? হরি হচ্ছে বাবার আরেক বন্ধু, মানে একসাথে একটা টাইমে কাজ করতো, তারপরে ওরা কাজ ছেড়ে দিয়েছে, কাজ ওই একই জায়গার কাজ করতো না পরে। তা তো হরি, হরি এখানে আসবে কোত্থেকে, কে হরি, কোন হরি, এরকম ভাবে বাবা প্রশ্ন করছে। বলে, আরে তুই চিনতে পারছিস না, ওই তো ওই তো দেখ আমাদেরকে ডাকছে। তখন দেখছে দূরে একটা লোক, এরকম অন্ধকার, তো অন্ধকারের মধ্যে নাক চোখ মুখ কিছু দেখাও যাচ্ছিল না, মানে এতটাই অন্ধকার যে অন্ধকারের মধ্যে টর্চের আলো ফেললেও মানে দ্যাট ইজ নট এনাফ। হ্যাঁ, দেখছে শাল মোড়া দেওয়া, চাদর দেওয়া, সাদা একটা ফিগার, মানে হাত নাক চোখ মুখ কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা আওয়াজ পেয়েছে, বলছে, আরে এদিকে আয়, এদিকে আয়, এই তো এদিকে এদিকে, এরকম। তো দূরে বাবা দেখছে একটা বাড়িতে টিম টিম আলো জ্বলছে, ঠিক আছে, প্যান্ডেল করা, টিম টিম একটা আলো জ্বলছে।
বাবা বলছে এইখানে বিয়ে বাড়ি, বিয়ে বাড়ি এরকম, হ্যাঁ প্যান্ডেলটা এরকম হবে প্যান্ডেল। তো বাবা এগিয়ে গেছে, এগিয়ে গিয়ে ওই যে সন্তু কাকু, বাবার যে বন্ধু যার সাথে গেছিল, সেই সন্তু কাকু দিব্যি ভিতরে চলে গেছে। এবার বাবা বলছে, বাবা না বাইরেই দাঁড়িয়ে রয়েছে, বাবার ভিতরে ঢুকছে না। বাবা না দেখার চেষ্টা করছে ওই ফোনের টর্চের আলো জ্বালিয়েই যে এটা কিরকম, দেখছি কিরকম একটা পোড়ো বাড়ি টাইপের। তখন বাবা বলছে এইখানটা বিয়ে বাড়ি, এই আলো যেরকম বিয়ে বাড়িতে যেরকম আলো হয় সেরকম আলো না, খুব আবছা, মানে আলো, মানে তুমি ঠিকঠাক মতন মানুষের নাক চোখ মুখও দেখতে পাবে না, এরকম যেটা ব্রাইট আলো থাকে বিয়ে বাড়িতে, গর্জিয়াস ব্রাইট লাইট, ওরকম না। তা বাবা বলছে যে তুই ভিতরে যা, আমি এখানে দাঁড়াচ্ছি। তখন সন্তু কাকু বলছে যে আরে তুই দাঁড়াচ্ছিস মানে, আমরা তো আজকে এখানেই থাকবো, এই তো আমার বাড়ি, আয় আয় চলে আয় ভিতরে আয়। দোনো করতে করতেও বাবা ভিতরে গেছে, গিয়ে দেখছে অনেক লোকের আর কি কোলাহল, ঠিক আছে, অনেক লোকের কোলাহল, সবাই দেখছে মানে কিরকম ভাবে জানি কথা বলছে, মেদিনীপুরি ভাষা আমার যা হয় আর কি, ওদের চলতি ভাষায় লোকাল ভাষায় কথা বলছে। আর মানে বাবা না নাক চোখ মুখ দেখার চেষ্টা করছে, যেহেতু শীতকাল ওখানে ভালো মতন ঠান্ডা কম্পেয়ার টু আমাদের কলকাতা শহর, তো কারণ না নাক চোখ মুখ বাবা দেখতে পাচ্ছে না। এবার বাবা বলছে না তুই ভিতরে যা, আমি এখানে দাঁড়াচ্ছি। নিয়ে বাবা ওই ঢুকে গেটের ভিতর ঢুকে দাঁড়িয়েছে, দেখছে টেবিল পাতা রয়েছে, চেয়ার পাতা রয়েছে, এরকম পাতা রয়েছে। তো বাবা মনে করলো একটা গিয়ে কোথাও গিয়ে বসবে। তো তারপরে কি মনে হয়েছে, বাবা না বসেনি, বাবা দাঁড়িয়ে রয়েছে। বাবা বলছে তুই যা ভিতরে গিয়ে দেখ, রাত কিন্তু প্রচুর হয়েছে, 12টা বাজতে যায়। হ্যাঁ, তো বাবা বলছে যে এই রাত্রিবেলা এখানে এখনো গান বাজনা হচ্ছে, দেখছে দূরে একটা গান বাজনা হচ্ছে, সব ছেলেমেয়েরা নাচছে। তো নাচলে কি হবে, বাবা দেখছে পা গুলো জানি কিরকম, মানে আমাদের যেরকম পা হয় মানুষের পা, বাবার না পায়ের দিকে নজরটা গেছে, পা গুলো জানি কিরকম, মানে ঠিক নর্মাল পা যেরকম মানুষের হয় সেরকম না। এটা না দেখতে বাবা বলছে দূর, একেই তো অন্ধকার, তার মধ্যে লাইট নেই ঠিকঠাক মতন, এই ভুলভাল কিছু দেখছি, সন্তু আসুক বলবো তো কোথায় গিয়ে। এবার বাবার খিদেও পেয়েছিল, তার সাথে সাথে টায়ার্ডও ছিল, ঘুমও পাচ্ছে। ওকে, ওকে। এবার ইতিমধ্যে সন্তু এসছে। এবার হরি বলে যার কথা বলছিল, হরিকে কিন্তু বাবা আর খুঁজে পেল না, হরি যে কোথায় গেল, ঠিক আছে, হরি ওই অন্ধকারের মধ্যে যে কোথায় মিলিয়ে গেল সেটা বাবাও জানে না। আর বাবা কিন্তু বেসিক্যালি দেখেনি, বাবা দেখতে পেয়েছে দূরের থেকে একটা ওরকম সাদা একটা শাল গায়ে দেওয়া, একটা সাদা ফতুয়া পাঞ্জাবি এরকম কিছু একটা পরা, এরকম কিছু। তা ইতিমধ্যে সন্তু কাকু এসছে, সন্তু কাকু এসে বলছে যে কি রে, বাবা জিজ্ঞাসা করছে কি হলো তুই চলে আসলি বাড়ি, বলে না আমি না বাড়ির কাউকে সেরকম দেখতে পাচ্ছি না। বলে দেখতে পাচ্ছিস না মানে, তুই তারা ঠিক বাড়িতে এসছিস তো না অন্য বাড়িতে ঢুকেছিস, তুই সেটা দেখ। তখন বাবার সাথে এইটা নিয়ে সন্তু কাকুর ওখানে একটু রাগারাগি হয়েছে। বলে দেখ এর জন্য আমি আসতে চাই না, একে শীতকাল, তার মধ্যে বাইরে এরকম বৃষ্টি পড়ছে, আমরা কি এইভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ভিজবো, আমার আসাটাই তোর সাথে উচিত হয়নি। তখন সন্তু কাকু বলছে আরে তুই রাগ করছিস কেন, তুই যেখানে আমি তো সেখানে, তাহলে বিয়ে বাড়িতে এসছিস, তুই ফোন করে অ্যাড্রেসটা জেনে নিয়ে আসবি না যে কোথায় আসছিস। বলে আমি ঠিকই এসছি, তুই একটুখানি দাঁড়া, এখানটা একটু বস। তো একটা না কিরকম একটা চেয়ার দেখেছে, একটা ভাঙা মতন চেয়ার, বাবা কি করেছে ওই চেয়ারটার মধ্যে বসেছে। হ্যাঁ, বসেই না বাবা না কিরকম একটা গন্ধ পেয়েছে, মানে আষ্টে পচা গন্ধ। বাবা না বসা মাত্র উঠে গেছে, বলে এখানে বসা যাচ্ছে না। বলছে কেন কি হয়েছে, খুব পচা গন্ধ আসছে এখান থেকে। মানে পচা গন্ধ। তো সন্তু কাকুর কাছে সন্তু বলছে হ্যাঁ এখানেও তাই হচ্ছে। এবার ওই যে দূরে যে যারা করছে, নাচানাচি করছে, তাদের মধ্যে গিয়ে একজনকে গিয়ে ওই সন্তু কাকু জিজ্ঞাসা করতে গেছে, দেখলো কোনো উত্তর বা জবাব পাইনি। এবার বাবা না একটা, বাবার প্রথম থেকেই খটকা লাগছে, হ্যাঁ যে জায়গাটা জানি কিরকম, কোনো রকম, মানে মানুষগুলোকে, মানে এক তো নাক চোখ মুখ কিছু দেখতে পাচ্ছে না, একই এরকম অন্ধকার, তার মধ্যে বিয়ে বাড়িতে কি এরকম হালকা আলো, মানে আবছা কম আলোতে কখনো বিয়ে বাড়িতে হয় না, বিয়ে বাড়িতে হবে ডার্ক লাইট হবে, হ্যাঁ ডার্ক লাইট হবে, মানুষজন থাকবে, হই হুল্লো হবে, এটাই। তো ওরও বিয়ে বাড়িতে জানি কিরকম একটা, যে যার নিজের মতো নিজে ঘুরছে, নিজের মতো নিজে বেড়াচ্ছে, কেউ কারোর নাক চোখ মুখ কিছু, এমনকি হাত পা গুলো ঠিকঠাক মতন দেখা যাচ্ছে না। তবে একটা জিনিস বাবা একটা লক্ষ্য করেছিল, যে ওদের পা গুলো জানি কিরকম, মানে কিরকম বেঁকানো বেঁকানো, ঠিক আছে, মানুষের পা যেরকম হয় সেরকম না। তো বাবা না মানে কিরকম একটা
বাবার মনে না একটা খটকা লেগেছে। বাবা বলছে, দেখ তুই থাক, আমি স্টেশনে ফিরে যাচ্ছি। তো বাবাকে বলছে, কি তুই রাত্রিবেলা স্টেশনে ফিরে যাবি মানে? বলে, না না, আমার এখানে ঠিক ঠিক লাগছে না, আমার এটা কিরকম একটা লাগছে, এখানকার মানে আবহাওয়াটা আমার ঠিক লাগছে না। হ্যাঁ, তার মধ্যে খিদে পেয়েছে, খাবো কি? এরকম জানলে স্টেশনেই কিছু খেয়ে নিতাম। আমি যদি জানতাম যে এরকম কিছু একটা হবে, তাহলে এখানে আমি এত আমি আসতামই না। এক তো তুই অ্যাড্রেস তুই ক্যারি করিস নি, তার মধ্যে ফোন করছিস, ফোনে পাচ্ছিস না, এখন বলছিস বাড়ির লোককে খুঁজে পাচ্ছিস না, কার না কার বাড়িতে ঢুকেছিস তার কোনো ঠিক নেই। তখন কাকু বলছে যে তুই একটু আমাকে সময় দে, আমি দাঁড়া দাঁড়া আবার ফোন করছি। এবার ফোনটা যথারীতি বের করে নিয়ে ফোন করছে, ওই একই কথা বলে যাচ্ছে, দ্য নাম্বার ইউ হ্যাভ ডায়াল ইজ সুইচড অফ। বাবা আর দাঁড়ায়নি, বাবা বলছে, শোন আমি চললাম। ইতিমধ্যে পিছন থেকে কে একজন ডাক মেরেছে, আরে আরে যাচ্ছ কোথায়, যাচ্ছ কোথায়, এদিকে এসো এদিকে এসো বলে ওই সন্তু কাকুকে ডেকেছে, এদিকে এসো এদিকে এসো বলে ভিতরে নিয়ে গেছে। এবার ভিতরে গেছে তো বাবাও সাথে সাথে এগিয়েছে, ডাকছে, তো সন্তু কাকু বলছে, আয় আয়, ওই দেখ ওই দেখ, ডাকছে ডাকছে। তো বাবা গেছে, বাবা না দাঁড়িয়ে আছে। বাবার না মনে হলো হঠাৎ দেখছে মানে পিছন দিকে কেউ মনে হয় দাঁড়িয়ে রয়েছে বাবার ঠিক পিছন দিকটাতে। সিরিয়াসলি এরকম হয়েছিল? বাবা না একটা অনুভব করেছে, মানে একদম গায়ের মধ্যে লাগিয়ে দাঁড়িয়ে থাকলে যেরকম হয় আর কি, গায়ের মধ্যে গা লাগিয়ে সেরকম মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। একটা ঠান্ডা একটা মানে হাত আমার বাবা একটা অনুভব করতে পেরেছে। না পিছন দিকে যে তাকিয়েছে, দেখি কি হুট করে মানে মানে ওইটা দেখে না বাবার ভিতরটা ছ্যাক করে উঠেছে। মানে কোনো মানুষের না, দেখছি শুধু লাল দুটো চোখ কিরকম জলজল করছে। হ্যাঁ, কোনো হাত পা মুখ কোনো বিবরণ না, মানে পুরো পিছন দিক দিয়ে হেঁটে চলে গেল। কি হলো, তো বাবা না একটা লক্ষ্য করে কিছুর জনের মধ্যে না মানে কিরকম একটা মানে যেন স্ট্যাচুর মতন হয়ে গেছিল, যে হাত পা নাড়তে পারছে না। ওদিকে তাকিয়ে দেখছে, সন্তুকেও দেখতে পাচ্ছে না। তো বাবা কি করেছে, ওইখান থেকে ডাক দিয়েছে, সন্তু সন্তু সন্তু, এদিকে আয় সন্তু, আমি চলে গেলাম, তুই থাক ভিতরে। এবার হঠাৎ দেখছি আশপাশ থেকে একটা কিলকিল কিলকিল করে হাসি। হ্যাঁ, মানে ওই যে যারা নাচ করছিল তারা সবাই দেখছে কি মানে কিরকম উঠে গিয়ে নাচ করছে সবাই, কিন্তু নাচটা যে করছে সবাই না একই ধরনের নাচ করছে বাবা দেখছে। মানে সবই কিন্তু অচেনা অজানা লোক, তো অচেনা অজানা লোক হলে নাচের স্টেপগুলো মিল হবে কি করে? হঠাৎ দেখছে কেউ হাত পা ছড়িয়ে টড়িয়ে সব নাচতে আরম্ভ করেছে। কিন্তু তখন গিয়ে বাবার না চোখটা পড়েছে একজনের, দেখি কি ওই যে গরুর বা গোটের যেরকম পা হয় আর কি, ওই রকম পা, মানুষের পা না, বুঝেছো? বাবা এটা স্পষ্ট দেখেছে যে মানে পুরো গরুর পায়ের মতন পা, চেহারাটা মানুষের কিন্তু পাটা গরুর মতন, মানে এটা দূর থেকে দেখতে পেয়েছে বাবা। ওই দেখা মাত্রই না বাবা কি করেছে, ওইখান থেকে বেরিয়ে পড়েছে। এবার ইতিমধ্যে দেখছে পিছন থেকে ওই সন্তু কাকু হাঁপাতে হাঁপাতে আসছে, বলে, চল আমরা না ভুল জায়গায় চলে এসেছি। ভুল জায়গায় চলে এসেছি। এবার বাবা তো এটা প্রথম থেকেই বুঝতে পেরেছে। বাবা বলছে, তোকে আমি প্রথমেই বলেছিলাম যে জায়গাটা আমার ঠিক লাগছে না, এই কাদার মধ্যে, মাথার উপরে বৃষ্টি, তার মধ্যে এরকম অন্ধকার, তার মধ্যে তুই অ্যাড্রেস জানিস না, কিছু জানিস না, তোকে নিয়ে আমি তো বিপদে পড়েছি, তো প্রাণ সংকটে পড়ে নিয়ে হাতে নিয়ে চলছি আমি। ইতিমধ্যে কি যে হঠাৎ দেখছে ওই কাকু দেখছে কাকুর দুটো পা নাড়তে পারছে না। মনে হচ্ছে কাকুর পা দুটো কেউ চেপে ওইখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। মানে বডি নড়ছে কিন্তু পায়ের নিচ থেকে কোনো পোর্শন কাকু নাড়াতে পারছে না। বলে, দেখ আমি পা নাড়াতে পারছি না, দেখ আমি পা নাড়াতে পারছি না। এবার বাবা কি করেছে, ফোনের টর্চের আলোটা মেরেছে, মেলে দেখছে যে পোড়া পোড়া কতগুলো আঙ্গুল, মানে ওই আঙ্গুল পুড়ে গেলে যেরকম হয় না মানুষের আঙ্গুল, হাত পা পোড়া ওই রকম। হ্যাঁ, তো বাবা বলছে, তুই যত শক্তি আছে, বাবা বলছে তুই যত তোর গায়ের শক্তি আছে তুই শক্তি লাগা। তার মধ্যে বাবা কি করেছে, ওই বাবা ওই কাকুর জামাটা ধরে টান মেরেছে এইভাবে। তো টান মেরেছে, ওই ছিটকে আর কি পড়েছে কাকু এসে বাবার গায়ে, মানে কোনো রকমের টাল সামলিয়ে ওইখান থেকে দুজনে দৌড় মেরেছে। এবার দৌড় মারবে কোথায়? এবার তখন কাকুকে সামলাবে না বাবা নিজেকে সামলাবে, না বাবার হাতে ফোন আছে জিনিসপত্র আছে সেই ব্যাগ সামলাবে।
বাবা তখন মনে করছে কোন দুঃখে এখানে আসলো। হ্যাঁ, ইতিমধ্যে কি হয়েছে, মানে বাবার সাথে যে বন্ধু ছিল কাকু, তার ফোন মানি ব্যাগ সবই ওখানে হারিয়ে যায়। মানে ওই টানা হেঁচড়াতে ওইখানেই পকেট থেকে না, মানে হাত থেকে, কারণ হাতে সমানে লোক ফোন করছিল, ফোনটা কাকুর হাতেই ছিল, ফোনটা পড়ে যায় ওইখানে, বুঝেছো? এবার অন্ধকারের মধ্যে কোথায় ফোন খুঁজবে? বাবা বলছে, তাও চেষ্টা করেছে, বাবা বলছে চল চল, এখানে আমি আর এক দণ্ড থাকবো না। এবার বাবা বেরিয়ে গেছে, বাবার পিছন পিছনই কাকুও দৌড় মেরেছে। এবার যখন দেখছে আলো মেলে, মানে ফোনের টর্চের আলো মেলে দিচ্ছে, সারা জায়গায় বাঁশ গাছের জঙ্গল, শুধু বাঁশ গাছ, তার মধ্যে ওরকম কাদা, তার মধ্যেও বৃষ্টি। বাবা বলছে যে বেরোতে পারবে কিনা সন্দেহ। মানে সেই বাবার তখন মনে হচ্ছিল যে আমরা যেরকম বইয়ের পাঠ্যতে পড়েছি অ্যামাজন ফরেস্ট, যে দিনের বেলাও তোমার সূর্যের আলো ঢোকে কিনা সন্দেহ, বাবা তখন ওইটাই তখন মনে করছিল যে বাবা আদৌ ফিরতে পারবে কিনা। মানে এতটাই ঘন জঙ্গল, সে যে কোথায় গেছে। আর দূর থেকে দেখছে শিয়াল ডাকছে। এই শিয়াল ডাকছে দেখে বাবা তো মনে করছে, ও বাবা, এই তো কোথায় চলে আসলাম। তো তখন বাবা না একটু একটু করে বাবা মিল করতে পারছে যে কেন ওই রিকশাওয়ালাটা রাস্তায় ঢোকেনি, কেন রিকশাওয়ালাটা ওরকম ভাবে ভুরু কুঁচকে অবাক দৃষ্টে কাকুর দিকে তাকিয়েছিল, কেন। তো বাবা মনে করলো যে যে করে হোক এখান থেকে বেরোতে হবে। তো বাবা এমনিতে খুব ডান পিটে, বাবার মনে প্রচন্ড সাহস আছে। বাবা ওই হরিনাম হরিনাম ঠাকুরের নাম জপ করতে করতে ওখান থেকে সেই বাঁশ গাছের মধ্যে থেকে জঙ্গল দিয়ে দূরে দেখছে একটা টিমটিম করছে আলো। তখন বাবার মনে একটু সাহস জুগিয়েছে যে না, এবার তাহলে রাস্তাটা পেয়েছি। সে কাকুকে নিয়ে কোনো রকমে ওইখানে ওই ঠান্ডার মধ্যে দৌড়াতে দৌড়াতে, মানে দুজনেই তখন প্রায় গায়ের দিয়ে ঘাম ঝরছে, মানে পুরো ঘেমে গেছে তখন, হ্যাঁ, ঘেমে চান যাকে বলে। দৌড়ে দৌড়ে ওই রাত্রিবেলা তো আর কিছু পাবে না, সে হাঁটতে হাঁটতে কোনো রকমে স্টেশনে এসে বসেছে। তাই হাঁপাতে হাঁপাতে দেখে তো দূরে দেখছে একটা দোকানে আলো জ্বলছে, একটা লোক বসে আছে বয়স্ক করে, পুরো হাত মুখ টুক ঢাকা ঠান্ডায়। তখন বাবা কি করেছে, সাহস করে, বাবা তখন বুঝতে পারছে না যে এটা যা দেখছি এটা সত্যি না মিথ্যা, মানে এটাও কি ওরকম কেউ হবে। তখন কি মনে হয়েছে, বাবা মানে আলতো আলতো করে মানে গিয়ে মানে বলবে কি বলবে না, কথা বলবে কি বলবে না বলে কথা বলেছে, মানে কি চা হবে। তখন লোকটা এরকম মুখ তুলে তাকিয়েছে, বাবা দেখছে না, চশমা পরা, আলোর মধ্যে বসে আছে, না না ঠিকই, এবার যাকে দেখছি এবার ঠিকই আছে, বলছে হ্যাঁ হবে। তখন এরকম বাবাদেরকে ওরকম হাঁপাতে দেখে জিজ্ঞাসা করেছে, আপনারা তো হাঁপাচ্ছেন কেন, আর আপনারা তো ঘেমে যাচ্ছেন, কোথায় গেছিলেন। বলে আর বলেন কেন, ওর কোন বন্ধুর বাড়ি, সে এখান থেকে বাঁশ গাছের জঙ্গল টঙ্গল কোথায় নিয়ে গেছে, কি অবস্থা, আমি তো মনে করেছিলাম আমি বেরোতে পারবো কিনা ওইখান থেকে। তখন লোকটা না বলছে, বাঁশ গাছের জঙ্গল, ওইখানে আপনি কি করতে গেছিলেন। বলে আমি না, আমার এই বন্ধু গেছে, তার কোন বিয়ে বাড়ি না কি করেছে, আমি তো কিছুই জানি না, আমি তো মহা বিপদে পড়েছি। এর মধ্যেই বললো সব কটা ঘটনা খুলে বলেছে। তো ওই ভদ্রলোক না কিছু না বলে চা দিয়ে দিয়েছে। তো বাবা আর বাবার বন্ধু রাত্রিটুকু স্টেশনে বসেই ওই চা খেয়ে কাটিয়েছে। এবার ভোর সকালবেলা ওই সূর্যের আলো ফুটেছে কি ফোটেনি, থানায় গেছে, আশেপাশের লোকদেরকে জিজ্ঞাসা করেছে থানা কোথায়, থানা গেছে, কেন ওই ওখানে তো ইয়েটা মোবাইল ফোন মানি ব্যাগ সবই হারিয়েছে। এবার দিনের বেলা বাবা আবার যে রাস্তায় যাবে সেটা আর সাহস, মানে ইচ্ছা করেই যায়নি। বাবা বলেছে না, এটা থানায় জানাতে হবে, তুই এখানে হারিয়েছিস, এটা থানা, পুলিশ অফিসারকে জানাই, পুলিশ অফিসারকে সাথে করে নিয়ে যাব, পুলিশ অফিসারকে বলবো। তো ওনারা নিশ্চয়ই যাবে। গেছে, গিয়ে পুলিশ অফিসারদেরকে সব ঘটনা বলেছে যে জানেন এরকম ব্যাপার, আর আমার বন্ধুর এরকম হয়েছে। তখন আমার যে বাবার যে বন্ধু, সে সন্তু কাকু বলছে হ্যাঁ আমার মোবাইল ফোন মানি ব্যাগ সব গেছে, আমি এখন বাড়ি ফিরবো কিসে, আমার কাছে টাকা পয়সা নেই। তখন যে পুলিশ অফিসার সে বলছে বিয়ে বাড়ি, তো বলছে হ্যাঁ হ্যাঁ ওই তো বাঁশ গাছের ওই জঙ্গল, ওর মধ্যে। বলে ওই বাঁশ গাছের রাস্তা, ওইখানে গেছেন। হ্যাঁ, তখন বলছে হ্যাঁ ওখান থেকেই তো বেরোলাম আমরা। তাই বলছে আপনি ওখানে গেছেন কোন দুঃখে। বলে ওইখানে তো কোনো বিয়ে বাড়ি নেই। বলে না না একটু চলেন, ওখানে আছে এরকম একটা বাড়ি, আমি দেখেছি ওইখানে না, কাকু বলছে আর কি, যে মোবাইল ফোন মানি ব্যাগ সবই ওইখানে আমার হারিয়েছে। এবার বাধ্য হয়ে পুলিশ তখন গেছে, হ্যাঁ এতবার করে বলছে যখন এই ব্যাপার, পুলিশ দেখতে গেছে।
দেখতে গিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, মানে ওইখানে না গাড়ি ঢোকে না, হাঁটতে হাঁটতে গেছে, পুলিশ অফিসারও নেমেছে গাড়ি থেকে, হাঁটতে হাঁটতে গেছে, গিয়ে দেখছে পুরো পোড়ো একটা বাড়ি। তো পুলিশ অফিসার বলছে আপনারা এখানেই এসেছিলেন? তখন কাকুটা বলছে হ্যাঁ। বলে আপনি ওকে জিজ্ঞাসা করুন, ও আমাকে নিয়ে এসছে। বলে এই কি এখানে এসছেন কোথায়? এটা তো অনেক বহু বছর আগে, সে প্রায় অনেক বছর হয়েছে এই বাড়িতে আগুন লেগে বাড়িটাতে, বিয়ে বাড়িতে সবাই মারা গেছে, হয়তো হার্ডলি একজন দুজন কি বেঁচেছে, এছাড়া সবাই বাড়ির শুদ্ধ সব লোক মানে কেউ বেরোতে পারেনি, এরকম নাকি অবস্থা হয়েছে। বাড়িতে যে বা যারা ছিল সবাই মারা গেছে, সবাই। আমি বলছি কি বলছেন? বলছে হ্যাঁ, আপনি এখানে কি করতে এসেছিলেন? এবার কাকুর যে মোবাইল ফোন, মানি ব্যাগ, দুটোর মধ্যে কোনোটাই পাওয়া যায়নি। হ্যাঁ, সে কোথায় ফেলেছে, কোথায় রেখেছে। এবার বাবা কি করেছে, ওই গেটে দিয়ে ভিতরে ঢুকেছে, দেখছি হ্যাঁ সেই পুরনো পোড়া টেবিল, সেই ভাঙা চেয়ার। এবার বাবার সবকিছু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে যে প্যান্ডেল, সেই প্যান্ডেল তো বহু পুরানো, সে তো কাপড় টাপড় পুড়ে গিয়ে শুধু বাঁশটা, পুরো একটা বাঁশ সেটা রয়েছে। হ্যাঁ, ভিতরে যেখান থেকে সন্তু কাকু ভিতরে গেছে, উকি মেরে দেখছে সব ধুলো, ময়লা, মাকড়সার জাল, মানে পুড়ে গেছে বাড়িটা পুরো। ঠিক আছে, হ্যাঁ, সে ইট ক্ষয়ে ক্ষয়ে বেরিয়ে গেছে। পুলিশ অফিসার বলছে এখানে তো দিনের বেলা কোনো লোক আসে না, আপনারা রাত্রিবেলা কি করতে এসেছিলেন? তখন ভাবার পুরো জিনিসটাই হয়ে গেল যে কেন রিক্সাওয়ালা ওই রাস্তায় ঢুকতে চায়নি, কারণ এইখানে কোনো বসতি নেই, কেউ থাকেও না। আর এই ঘটনাটা হওয়ার পর থেকে রাত্রিবেলা নাকি সবাই এখানে কান্নার আওয়াজ, কেউ হাসির আওয়াজ, কেউ চিৎকারের আওয়াজ দূর দূর থেকে নাকি পেত। ঠিক আছে। এবং তারপরে শুধু তাই না, বাবা মানে এটাও মানে এটা অনুভব করেছে যে দিনের বেলাও বাড়ির মধ্যে মনে হয় যেন কেউ ঘুরে বেড়াচ্ছে। আসলে ওখানে তো একজন দুজন না, কম করেও প্রায় 300-350 মতন লোক ছিল। হ্যাঁ, বিয়ে বাড়িতে মানে বেশিরভাগ লোকই নাকি মারা গেছে। আর ওই বাড়িতে তারপর থেকে ওই জায়গাটা, রাস্তাটাতে খুব একটা কেউ যায়ও না, মানে জঙ্গলে পরিণত হয়ে গেছে। ওখানে একটা বাড়ি, বিয়ে বাড়ি ছিল, এটা বিয়ে বাড়ি ভাড়া দিত। এবার আগুনটা কিভাবে লেগেছে সেটা কেউই জানে না, সেটা একটা রহস্যময় ব্যাপার। কিন্তু আগুন লেগে বাড়ি থেকে যে বেরোবে, সে বেরোনোর নাকি চান্সটা পায়নি, মানে সিলিন্ডার বাস্ট করে গেছিল না কি এরকম হয়েছিল। তো এই ঘটনা শুনে পুলিশ অফিসার বলছে আপনারা মানে শিক্ষিত হয়ে, আপনারা জ্ঞান থাকা সত্ত্বেও আপনারা এইভাবে এসছেন। হ্যাঁ, বাবাকেও তো বকাবকি করলো যে আপনার বন্ধু নইলে ভুল করেছে, আপনি কেন সজ্ঞানে এসছেন এইভাবে? বলে দেখুন আমার তো আসার কথা ছিল না, ও বললো ও একা একা আসবে, দূর সম্পর্কের এক কার বিয়ে আছে, ও আমার ভালো বন্ধু, আমি তাই ওর সাথে এসেছিলাম। তারপরে যে ফোন করেছে, দেখছে ফোন নাম্বারটাও যেখানে ফোন করেছে কাকু দিনের বেলা, তাকে বললো যে তুই নাম্বারটা তোর মনে আছে? বলে না, নাম্বারটা তো মনে নেই, নাম্বার তো ফোনের সাথেই চলে গেছে। এবার ফোনটাও খুঁজে পাইনি, মানি ব্যাগও পাইনি। মানে বিয়েতে গিয়ে মানে এরকম একটা এক্সপিরিয়েন্স করেছে বাবা। তাই বলে যে আমার ধারণা ছিল না যে এরকম একটা জায়গায় গিয়ে উপস্থিত হতে হবে। ভয় পাওয়াটা স্বাভাবিক। হ্যাঁ, দিনের বেলাতে বাবা বলছে যে রাস্তাটা পুরো নিঝুম, মানে দিনের বেলা তো তুমি ওই রাস্তাতে যেতে চাইবে না, কাদা মাটি, হ্যাঁ মানে ঝোপ ঝাড় জঙ্গল, মানে বাড়িটা তোমার দিনের বেলা দেখলো, সে বাড়িটা দেখলে তোমার ভয় লাগবে। যাই হোক, এই হয়েছে ঘটনা, পুরো ঘটনাটা। তারপরে যাই হোক, বাবা ট্রেনে করে পরদিনই চলে আসে। চলে এসে এবার কাকুটা খুব মানে লজ্জিত হয়েছিল যে এইভাবে এসছে বাবাকে নিয়ে। তখন বাবা বলছে দ্বিতীয় দিন আর কখনো আমি তোর সাথে এইভাবে আসবো না, এ তো নিজের প্রাণ হাতের মুঠোয় করে নিয়ে আসা হয়। এবার বাবা তো চলে এসছে, কাকু তো প্রায় বলতে গেলে ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়, মানে এরকম অবস্থা হয়েছিল যখন কাকুর ওই পা দুটো চেপে দেখেছে। এটা স্পষ্ট দেখেছে যে পোড়া আঙ্গুল, মানে ওই কাকুকে আটকে রেখেছিল, যেতে দেবে না, মানে ওখান থেকে বেরোতে দেবে না বাড়ি থেকে। এই হচ্ছে গিয়ে, যাই হোক ঠাকুরের নাম করতে করতে তারপরে ওরা বাবা আর কাকু ঠিকঠাক মতন বাড়িতে ফিরল। এই হয়েছে পুরো ঘটনা। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনার কেমন লাগলো সেটা কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন অ্যান্ড সাবস্ক্রাইব টু কিউরিওফাইড। আর আপনি যদি আমার সাথে নিজের লাইফের ঘটনা শেয়ার করতে চান, কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195।
তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি আসছে বৃহস্পতিবার দিন দুপুর ঠিক 3টের সময়। ততক্ষণ অবধি কিউরিও ফাইটের এরকম আরো এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে এসে ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে